নমস্কার, আনটোল্ড ডায়েরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প শ্রাবণের ধারা, রচনা দেবাশিস মিত্র। গল্প পাঠে আমি সোহম। শুরু হচ্ছে শ্রাবণের ধারা। না, এভাবে যে সায়ন্তিকার সঙ্গে দেখা হয়ে যাবে হিরণ ভাবতেই পারেনি। হাসলেই গালে টোল পড়ে। এখনো একই রকম আছে সায়ন্তিকা। একটা শাঁসির আলো ছড়িয়ে সায়ন্তিকাই পেছন থেকে টোকা মেরেছিল হিরণকে। পেছনে ফিরে হিরণ প্রায় বোবা হয়ে গিয়েছিল। বিয়ে হয়ে গিয়েছিল সে খবর আগেই পেয়েছিল হিরণ, কিন্তু বিয়ের পর যে সায়ন্তিকা যথেষ্ট গ্ল্যামারাস হয়ে উঠেছে সেটা মানতেই হয়। বিয়ের জল পড়ার এই বোধহয় গুণ। শোক নামক জিনিসটা সায়ন্তিকার উপস্থিতিতে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল হিরণকে। কি ব্যাপার, বোবা হয়ে গেলে নাকি? হিরণের দিকে তাকিয়ে বলে সায়ন্তিকা। না, আসলে এতকাল পর। বাকি কথাগুলো শেষ করতে পারে না হিরণ। এখনো তোমার ওই জ্যোতিষ চর্চা চলছে? কত করে ফিস? একদমে হাসতে হাসতে কথাগুলো শেষ করে সায়ন্তিকা। চুপ করে থাকে হিরণ। ভুলটা তো তারই। 3 বছর মেলামেশা করার পর সায়ন্তিকার জন্মচক্র বিচার করে নিজের জীবন থেকে সায়ন্তিকাকে সরিয়ে দিয়েছিল সে। সপ্তমপতির সঙ্গে পাপগ্রহের কানেকশন এবং নবমে ভাগ্যস্থানে নিচস্থ রাহুর অবস্থান হিরণ মেনে নিতে পারেনি। সেই সময় সায়ন্তিকার চোখের জলকেও কোনো গুরুত্ব দেয়নি হিরণ। তারপর এক সময় ধূসর অতীত হয়ে গিয়েছিল সায়ন্তিকা হিরণের জীবনে। এত বছর পরে দেখা, মুখ গোমড়া করেই থাকবে? আরে বাবা, এখন তো আর আমাকে বিয়ে করতে হবে না। কথাগুলো হিরণের উদ্দেশ্যে বাতাসে ভাসিয়ে দেয় সায়ন্তিকা। নিজেকে সায়ন্তিকার কাছ থেকে আড়াল করবার জন্য হিরণ বলে, তা বলো, তুমি কেমন আছো? দেখতেই পাচ্ছ, একেবারে বিন্দাস। হাজবেন্ড স্টেটসে মাঝে মাঝে ও আসে, আবার আমিও যাই ওর কাছে। আমাদের একটাই ইস্যু, রিজু থাকে বোর্ডিং এ। ঝড়ের বেগে বলে সায়ন্তিকা। হিরণ দেখছিল সায়ন্তিকাকে। শরীরের পূর্ণতা যেন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। অথচ এই সায়ন্তিকাকে 3 বছর মেলামেশা করেও ছুঁড়ে ফেলে দিয়েছিল হিরণ। এবার তোমার হাড়ের খবর দাও তো। বৌদি নিশ্চয়ই খুব জমিয়ে সংসার করছে। তোমার যে একটা মেয়ে হয়েছিল সে খবর আমি অনেকদিন আগেই সোর্স মারফত পেয়েছি। একদিন এসো না ঝাকুরিয়ায় আমার ফ্ল্যাটে বৌদিকে নিয়ে। আবদারি সুরে বলে সায়ন্তিকা। উত্তরে কি বলবে হিরণ? সব যে শূন্য। কিভাবে বলবে জ্যোতিষ বিচার করে যাকে বিয়ে করল হিরণ, তাকে নিয়ে সে নিজেও 1 বছর ঘর করতে পারেনি। আত্রেই সব ভালো ছিল, কিন্তু ওই রোগটা হাত টানছিল ভয়ঙ্কর রকমের। বিয়ের পর থেকেই বুঝতে পারছিল হিরণ। কারোর বাড়িতে গেলেই কিছু না কিছু নিয়ে আসতো আত্রেই। তাই নিয়ে আত্মীয় মহলে কত হাসাহাসি, অথচ কত ভালো ঘরের মেয়ে আত্রেই। একমাত্র মেয়ে, আর মেয়ের জন্য আত্রেয়ীর বাবা কিছু কম করেননি। মেয়েকে মাস্টার ডিগ্রি পেতে সাহায্য করা থেকে শুরু করে বিয়েতে 2 হাত ভরে খরচ সবই করেছেন। হিরণ কিন্তু বারবার বুঝিয়েছে আত্রেয়ীকে, এমনকি তাকে নিয়ে কলকাতার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞর কাছেও গেছে। তারপর আর পারেনি। মিউচুয়াল সেপারেশন নিয়েছে। মেয়েকে দেখতে মাসে 1 বার করে যায় আত্রেয়ীর বাড়িতে, ওই পর্যন্তই। তবে হিরণ অবশ্য প্রতি মাসে একটা টাকা দুজনের নাম করে পাঠিয়ে দেয়, দেওয়ার আইনগত অধিকার না থাকলেও। চাপ বাবা, একেবারে মৌনি বাবা হয়ে গেল যে। সায়ন্তিকার কণ্ঠস্বরে সম্বিত ফেরে হিরণের। আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলে হিরণ। বলো। তুমি ভালো আছো তো? কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খুব অসুখী? কিছুটা রাগান্বিতভাবেই বলে ওঠে সায়ন্তিকা। না, আসলে তোমার জন্মছকটা তো অন্যরকম দেখেছিলাম, তাই। ধরা গলায় বলে হিরণ। শোনো, এবার আসল কথাটা বলি। তুমি একটা ছেলে হয়ে আমাকে যখন যাচাই করে নিতে পারো, আমিও একটা মেয়ে হয়ে সেটাই করতে পারি। আর সেদিন
সেটাই করেছিলাম। আমি আমার নিজের আসল জন্মছকটা তোমাকে না দেখিয়ে যেটা তোমার হাতে তুলে দিয়েছিলাম, সেটা নকল ছিল। আমি বুঝে নিতে চেয়েছিলাম 3 বছর মেলামেশার পর সেই মানুষটা সত্যিকারের একজন দায়িত্বশীল মানুষ কিনা। আজ বুঝতে পারি আমি সেদিন কোনো ভুল করিনি। তুমি যেদিন 3 বছর মেলামেশার পর আমায় সরিয়ে দিয়েছিলে, তখন হয়তো সাময়িক খারাপ লেগেছিল, কিন্তু আমার বিয়ের পর আমার সকল দিক যখন ভরে উঠেছিল হাসিতে খুশিতে, তখন বুঝেছিলাম আমি নিজের জন্য সঠিক কাজটাই করেছিলাম। আর শোনো, তোমার জীবনের সব ঘটনা আমি জানি। ঈশ্বরের কাছে কামনা করি তুমি তোমার জীবনের এই কঠিন সময় অতি দ্রুত কাটিয়ে ওঠো। আসি হিরণ, ভালো থেকো। কথাগুলো ঝড়ের বেগে শেষ করে পাশে দাঁড়ানো মার্সিডিজ গাড়িটায় উঠে পড়ে সায়ন্তিকা। তারপর অনেক গাড়ির ভিড়ে সায়ন্তিকার গাড়িটা হারিয়ে যায়। সায়ন্তিকা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে হিরণ। বুঝতে পারে জমে থাকা মেঘের কোলে বেয়ে এবার নামল বুঝি শ্রাবণের ধারা। শুনছিলেন শ্রাবণের ধারা, রচনা দেবাশিস মিত্র, সায়ন্তিকার ভূমিকায় ঈপ্সিতা ভট্টাচার্য, গল্প পাঠ ও হিরণের ভূমিকায় আমি সোহম, পোস্টার ডিজাইন, রেকর্ডিং অ্যান্ড এডিটিং স্টুডিও অফিসিয়ালস। কেমন লাগলো আজকের গল্প? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন স্টুডিও অফিসিয়ালসকে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, যাতে একটিও অডিও স্টোরি মিস না হয়, এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের শোনার সুযোগ করে দিন।